আমি থমকে গেলাম। আন্টি তিহা শব্দ করে কাঁদতে থাকলেন। ডক্টরের কথা শুনে আমি একবার ওটির দিকে তাকালাম। সবকিছু ছাপিয়ে ওটির দিকে ছুট লাগালাম। পিছন পিছন পলি আটকানোর চেষ্টা করতে শুরু করলো। ওটির ভেতরে ঢুকতে নিলে দুজন নার্স আটকে দিল। আমি বারবার একটাই কথা বলছিলাম, তীব্রর কাছে যাব আমি, ছাড়ুন আমাকে। কেউ কোনো কথা শুনলো না। আমার উন্মাদনা বাড়ল। পাগলের মতো শুরু করলাম। পলি ততক্ষণে আমাকে আটকাতে আটকাতেই কেঁদে ফেলেছে। তিহা আঙ্কেল সবাই আটকানোর চেষ্টা করছে। এত চাপ নিতে না পেরে ওখানেই সেন্স হারালাম। সেন্স ফিরতেই নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের কেবিনে। আমি চোখ মেলে আশেপাশে তাকাতেই নজরে পড়ল হাতের স্লাইন। পুরো রুম ফাঁকা, সাথে আমার মস্তিষ্কের চলাচলও বন্ধ হয়ে গেছে। কি হয়েছে কাল তা মাথায় আসতেই প্রথমে হাত গেল পেটে। এরপর চট করে উঠে স্লাইনের সুচ টেনে বের করলাম। খোলা চুলে কোনো রকমের শাড়িটা ঠিক করেই কেবিনের বাইরে আসলাম। পরনে সুতির একটা শাড়ি। আমি বাইরে এসে নজরে পড়ল না কাউকে। আমি হসপিটালের কোন তলায় আছি বা কোন কেবিনে আছি এসবের কিছুই জানে নেই। আশেপাশের একটা কেবিনে ঢুকেই নার্সকে চেপে ধরলাম। নার্স আমাকে দেখে ভয় পেয়ে বলল, আরে ম্যাম, কি করছেন? আপনার হাতে এত রক্ত কেন? আমি কোনো প্রকার জবাব দিলাম না, শুধু কোনো রকমে জিজ্ঞেস করলাম, ওটি কোন দিকে? আরে ম্যাম, ওটিতে যাবেন পরে, আগে আপনার হাতটা তো ব্যান্ডেজ করুন। আপনি বলুন ওটি কোন দিকে, আমি করে নিব ব্যান্ডেজ। নার্স কিছুক্ষণ আমার হাতে ব্যান্ডেজ করতে চেয়েও ব্যর্থ হলেন। শেষে হার মেনে বললেন, দ্বিতীয় তলায় ওটি। এটা কয়তলা? তৃতীয় তলা। আমি আর কিছু না বলেই বের হয়ে আসলাম। ছুট লাগালাম নিচে। শাড়িটা ভালো মতো ধরে দ্বিতীয় তলায় আসতেই এক ভদ্র মহিলার কণ্ঠ কানে এলো। আজ তো অপারেশনের পর একটা ছেলে মারা গেছে। আহারে, ছেলেটার বয়সই আর কত হবে, বাঁচতে পারলো না। থেমে গেল পা দুটো। অজান্তে শরীরের ভার ছেড়ে দিলাম। আজ তো তীব্রর অপারেশন ছিল, তাহলে কি? মাথা ঘুরিয়ে উঠল। কোনো রকমে নিজেকে সামলে নিলাম। মহিলার কথা শুনে আর এগোনোর সাহস বা শক্তি কোনোটাই পেলাম না। চারিদিকে ফিনাইলের তীব্র গন্ধ আর প্রিয়জন হারানোর হাহাকার শোনা যাচ্ছে। এই হাহাকারগুলো আমার আপন মানুষদের নয় তো? ভদ্রমহিলার কথা শুনে মাথা ঘুরে ওঠে। তীব্রর কিছু হয়নি ভেবেই যেন আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। কোনো রকমে দুপা এগিয়ে যেতেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে পলি আসে। আমাকে ধরে বলে, আপু, তুমি এখানে কেন? তুমি কেবিন ছেড়ে আসছো কেন? আর হাতে তো হাতে রক্ত কেন? আমি ওর প্রশ্নের জবাব দিলাম না। উল্টো ওর বাহুতে হাত রেখে জিজ্ঞেস করলাম, তীব্র কোথায় পলি? উনি ঠিক আছে তো? এই মহিলাগুলো বলছে কে যেন মারা গেছে। তীব্র কোথায় পলি? পলি আমাকে শান্ত করার চেষ্টা করে। আমি বারবার পাগলের মতো করতে নিলে আমাকে থামিয়ে হাত ধরে এক সাইডে নিয়ে আমার রক্তমাখা হাত চেপে ধরে বলে, তোমার কি হুঁশ জ্ঞান সব গেছে আপু? এমন কেউ করে? আর তীব্র ভাইয়ার কিছু হয়নি, সে এখন আইসিতেও আছে। তুমি চলো, আগে হাতে ব্যান্ডেজ করতে হবে। আমি হাত ঝাটকা মেরে সরিয়ে নিয়ে বললাম, আমি আগে তীব্রকে দেখব, তুই আমাকে নিয়ে চল। পলি হতাশ হয়ে আমার হাত টেনে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলে, তোমার জন্য তোমার বেবির ক্ষতি হয়ে যাবে, দেখে নিও তুমি। একে তো কত 12 ঘন্টা তোমার সেন্স ছিল না, তারপরে এত পেশেন্ট নিচ্ছ, কাল রাত থেকে না খেয়ে আছো। আমি অবাক হলাম। খেয়াল করলাম রাতের জায়গায় সকাল হয়ে গেছে। আমি এতটাই পাগল পাগল ছিলাম যে এটুকু বিষয়ে খেয়াল করিনি। আমি কাল রাত থেকে সেন্সলেস ছিলাম। দীর্ঘশ্বাস ফেলে পলির সাথে আইসিইউর সামনে আসলাম। তিহা আমাকে দেখে ছুটে এসে বলে, ঠিক আছো ভাবি? তোমার এমন অবস্থা কেন? আমি জবাব দিলাম না। পলি একটা বেঞ্চে বসিয়ে দিয়ে কঠোর স্বরে বলল, এই তিহা, ওর দিকে খেয়াল রাখবি। আর আপু, তুমি যদি এখন ব্যান্ডেজ না করাও তাহলে কিন্তু আমরা কেউ তোমাকে তীব্র ভাইয়ের কাছে যেতে দেব না, মনে রেখো। আমি কিছু বলার আগেই পলি চোখ রাঙিয়ে চলে যায়। তিহা আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আমার হাত আঁকড়ে নিয়ে বলল, আমার ভাইয়া সুস্থ হয়ে যদি দেখে তার প্রাণের এই অবস্থা, তখন কি সে ভালো থাকতে পারবে? আমি তিহার কথা শুনেও শুনলাম না।
বারবার আইসিইউ এর ভেতর তাকাতে থাকলাম। পলি ততক্ষণে নার্স ডেকে এনে হাতটা ব্যান্ডেজ করিয়ে দিল। আশেপাশে আঙ্কেল আন্টিকে দেখলাম না, হয়তো তারা নেই। নার্স চলে যেতে আমি আইসিইউর কাছে ছুটলাম। সেখানে একজন নার্স ছিলেন। আমাকে দেখে ভীষণ সতর্কভাবে বললেন, আরে ম্যাম, ভেতরে আসছেন কেন? এখানে থাকা যাবে না, আপনার বাইরে যান। আমি একটু থাকি না তীব্রর কাছে, একটু থাকবো, সত্যি বলছি, ওর কাছে একটু থাকবো শুধু, একদমই বিরক্ত করব না, প্রমিস। নার্স কিছু বলতে গিয়েও থেমে যায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা যান, তবে বেশি শব্দ করবেন না। আমি খুশিতে তীব্রর কেবিনের পাশে টুল এগিয়ে নিয়ে বসলাম। আলগোছে এক হাত আগলে নিয়ে হাতের উপর পরপর কয়েকটা চুমু খেলাম। সেই হাতের উপরেই আলগোছে মাথা রেখে শুয়ে রইলাম। কতদিন পর আমার তীব্রকে দেখছি, ছুঁয়ে দিতে পারছি। ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে ওঠে। কতটা সময় ওভাবেই থেকে ধীর কণ্ঠে বললাম, তীব্র আপনি চোখ মেলে তাকাবেন না? আমরা তো অপেক্ষা করছি আপনার জন্য। জানেন তীব্র, আমাদের না একটা রাজকুমার আসবে, আপনি তাকে ছুঁয়ে দেখবেন না? আপনি তাকে আঙুলে আঙুল রেখে হাঁটা শেখাবেন না? আচ্ছা, আপনি যখন জানবেন আপনি বাবা হবেন, তখন আপনার অনুভূতি কেমন হবে? আমার উপর অভিমান কেটে যাবে, নাকি অভিমানে মুখ ফিরিয়ে নেবেন? শোনেন, এবার যদি আমাদের একা করে দেন না, তাহলে আমি আর আপনার রাজকুমারী অনেক অনেক দূরে হারিয়ে যাব। তখন আপনি অনেক কাঁদলেও কিন্তু ফিরে আসবো না। তাই চুপচাপ উঠে পড়ুন আর আমাদের বুকে আগলে নিন। কথা বলার সাথে সাথে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে ভিজিয়ে দিচ্ছিল ওনার হাত। আচ্ছা, আমার কান্নাগুলো কি ওনাকে নাড়া দেয় না? উনি বুঝি না ওনার প্রাণ আর ওনার রাজকুমারীর কষ্ট হচ্ছে? কিছুক্ষণ নাক টেনে দম নিলাম। মাথা হাতের ওপর রেখেই মাথা ঘুরিয়ে ওনার মুখের দিকে তাকালাম। কি সুন্দর করে ঘুমোচ্ছে লোকটা। আমাদের কাঁদিয়ে ঘুমানো হচ্ছে, তাই না? আমি কাঁপা কাঁপা হাতে ওনার মুখে হাত দিলাম। ঢোক গিলে ফের বললাম, আপনি না ভীষণ পচা জানেন। একবার দূরে সরিয়ে দিয়ে আমাকে পোড়ালেন। কত কিছুর পর আশায় ছিলাম আরও একবার আপনাকে নিয়ে সুখে থাকার, সেখানেও আপনি এমন করলেন। কেন এভাবে হসপিটালে শুয়ে আছেন আপনি? এই তীব্র, কথা বলেন না। আপনি কি বুঝতেছেন না আপনার প্রাণ আর আপনার রাজকুমারী কষ্টে আছে? ফারদিন ভাই যে আমাদের রাজকুমারীকে কেড়ে নিতে চায়। হাই তীব্র, উঠুন প্লিজ, আমরা ভীষণভাবে অপেক্ষা করছি আপনার জন্য। আমাদের একা ফেলে চলে যাবেন না তীব্র? আমাদের যে আপনি ছাড়া পৃথিবী শূন্য। আপনি উঠুন না তীব্র। আই তীব্র, তাকান আমার দিকে, তাকাচ্ছেন না কেন? কান্নার ধমকে কথাগুলো গলায় আটকে যায়। মুহূর্তেই ছুটে আসে তিহা, পলি আর নার্স। তিহা আমাকে সরিয়ে বলে, ভাবি চলো এখান থেকে। আমি যাব না বলে বায়না শুরু করলাম। কোনো রকমে পলি আর তিহা আমাকে বাইরে আনে। তিহা ফের পলিকে বলে, পলি, তুই ভাবিকে বাড়িতে নিয়ে যা, একটা শাওয়ার নিয়েই খাইয়ে দিস। এখন এখানে থাকাটা ঠিক হবে না। পলি চিন্তিত সুরে বলে, কিন্তু আমাদের বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে রে তিহা? কাল ফারিদ ভাইয়া আপুকে দিয়ে অ্যাবর্শন করাতে চেয়েছিল। ভাগ্যিস আপু কাল তীব্র ভাইয়ার কথা শুনে ছুটে আসলো, না হলে তো ফারিদ ভাইয়া যেভাবেই হোক আপুর অ্যাবর্শন করিয়েই ছাড়তো। এখনও যে করাবে না এটা বুঝতেছি না। ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে যা, ওখানে ভাবি সব কাপড়ও আছে, ভাইয়া যত্ন করে এখনো রেখে দিয়েছে। আমি চট করে বললাম, যাব না আমি তোমাদের বাড়ি। তীব্র আমাকে ফুপির বাড়ি রেখে গেছে, এবার তীব্রই আমাকে তোমাদের বাড়িতেও নিয়ে যাবে। ব্যাস, আমি যাব না একা তোমাদের বাড়ি। ভাবি পাগলামি করো না। আচ্ছা বলো, তুমি কি চাও না তোমাদের বেবিটা সুস্থ থাকুক? ফারদিন ভাই যদি কোনোভাবে জোর করে অ্যাবর্শন করিয়ে দেয়, তখন কি করবে? পিটপিট করে তাকালাম তিহার মুখের দিকে। হাতটা পেটে রেখে নিজের দিকেই তাকালাম। তিহাদের বাড়িতে যাওয়া আদৌ ঠিক হবে কি না আমার জানা নেই, কিন্তু ফারদিন ভাই যে তীব্রর বাড়ি গিয়ে কিছু করার সাহস পাবে না, এটাও আমি ভালোভাবেই জানি। সবচেয়ে বড় কথা হলো, ফারদিন ভাই চাইলেই কাল হসপিটাল আসতে পারতো, কিন্তু আসলো না কেন? আমার সকল ভাবনার মধ্যেই পলি আমাকে হাত ধরে হসপিটাল থেকে বাইরে আনে। দিনের আলো ভালোভাবে চোখে মুখে পড়তেই চোখ মুখ কুঁচকে গেল। পলি আমাকে নিয়ে তীব্রদের বাড়ি গাড়ি করেই আসে। বাড়িতে ঢুকতেই দেখলাম আজাদ আঙ্কেল বসে আছে। আমাকে দেখে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলে, আমার বাড়ির বউ আবার বাড়িতে এসেছে, এটাই অনেক। এবার সব শত্রু শেষ হবার পালা, শুধু আমার ছেলেটা সুস্থ হয়ে যাক।
আমি কিছু না বুঝে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। পলি দীর্ঘশ্বাস ফেলে আমাকে নিয়ে রুমে আসে, বিছানার ওপর বসিয়ে দিয়ে কাভার্ড থেকে কাপড় বের করে। আমার প্রতিবিম্ব ড্রেসিং টেবিলের আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে, যেন অনুভূতি শূন্য এক মানুষ। চোখের নিচটা কালচে হয়ে আছে, চোখ দুটো ফুলে ফেপে গেছে, চুলগুলো এলোমেলো। কি হাল হয়েছে আমার। পলি শাড়ি আর প্রয়োজনীয় জিনিস এনে বলে, তুমি একা শাওয়ার নিতে পারবে আপু, নাকি আমি হেল্প করব? আমি পলির হাত থেকে শাড়ি নিয়ে বললাম, আমি পারবো। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে বসে রইলাম ফ্লোরে, তাকিয়ে রইলাম শূন্যে। ঝর্ণার পানি এসে মুখে বেয়ে পড়ছে, সাথে চোখ থেকে পানি পড়ছে নিজের মতো। কতক্ষণ অভাবে ছিলাম জানা নেই। পলি ডাকাডাকিতে ধ্যান ভাঙলে চেঞ্জ করে বের হয়ে আসলাম। চুলগুলো পলিই মুছে দেয়, তারপর শুকিয়ে দিয়ে চুলগুলো বেঁধেও দেয়। তারপর আমাকে নিয়ে নিচে আসে। নিচে আন্টি বসেছিল, আমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। আমি নিজেও তেমন কথা বাড়ালাম না। পলি জোড়াজুড়িতে দুবার মুখে নিয়ে আবার রুমে আসলাম। পলি ঘুমোতে বললেও আমি অজু করে এসে জায়নামাজ বিছিয়ে বসলাম। এই বিপদের সময় তিনি ছাড়া আর কেউ সাহায্য করার মতো নেই। আমার অনাগত সন্তানকে সে কিছুতেই অনাথ করে দিতে পারে না, মাথার উপর থেকে বাবার ছায়া সরিয়ে নিতে পারে না। তিনি তো এতটাও নিষ্ঠুর নয়। হসপিটালের করিডরে বসেছিলাম, আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। তিহা এখান থেকে নড়ছেই না। হুট করেই দেখলাম ছোটাছুটি শুরু হলো। আমার দৃষ্টি চঞ্চল হলো। আমি উঠে একজনকে নার্সকে আটকে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপু, এভাবে ছোটাছুটি করছেন কেন? উনি কোনো রকমে বললেন, আইসিইউ এর পেশেন্ট রেসপন্স করছে, কিন্তু অবস্থা বেশি ভালো না। আপনারই তো হাজব্যান্ড বোধহয়, কাল তো আপনি পাগলামি করেছেন, আল্লাহকে ডাকুন। বলেই উনি ছুটে চলে গেলেন। কথাটা হজম করতে আমার সময় লাগলো বেশ অনেকটা। ততক্ষণে তিহা, পলি, আঙ্কেল, আন্টি আইসিইউর সামনে চলে গেছে। আমি কোনো রকমে ছুটে আসলাম। বাড়ি থেকে ভেতরে তাকাতেই দেখলাম তীব্র ছটফট করছে। আমি ব্যস্ত গলায় বললাম, তীব্র এমন করছে কেন তিহা? তোমার ভাইয়া এমন কেন করছে? সরো, আমি ভেতরে যাব। তিহা হাত আটকে কান্না আটকানোর চেষ্টা করে বলে, ভাবি, ওখানে যাওয়া যাবে না, ভাইয়ারা ঢুকতে দেবে না। তিহা আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না, সাথে পলিও আটকে ধরেছে। ওদিকে আন্টি উম্মাদের মতো কান্না করছে, আঙ্কেল সামলাচ্ছে তাকে। আমার আর আন্টির হাহাকার মিশে পুরো হসপিটালটাই যেন গুমট ধরে গেল। আশেপাশের অনেকেই তাকিয়ে দেখছে। একজন স্ত্রী আর একজন মায়ের কান্নায় পরিবেশটাই থমথমে হয়ে গেছে। তিহা আর পলি ভেতরে যেতে দিচ্ছে না। ওদিকে তীব্রর অক্সিজেন মাস্ক পরানো থাকা সত্ত্বেও শ্বাস নিতে পারছে না। আমার মাথা এলোমেলো হয়ে গেল। মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, তীব্রর কাছে যেতে হবে। যখন তীব্র একটু স্বাভাবিক হয়েছে, ঠিক তখনই কোথা থেকে যেন একজন ছুটে এসে বলল, স্যার, হসপিটালে আগুন লেগেছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবাই যে যার মতো ছুট লাগালো। তীব্রর এই অবস্থা, তার উপর হসপিটালে আগুন লেগেছে শুনেই কলিজা শুকিয়ে গেল। এক পলক আইসিইউর দিকে তাকিয়ে নিজেকে শক্ত করলাম। না, এবার আমাকে কিছু করতে হবে। তীব্রকে বাঁচাতে হলে এবার আমাকেই কিছু করতে হবে। কিন্তু কিভাবে করব? একে তো তীব্রর এই অবস্থা, তার ওপর হসপিটালে আগুন। বিপদের ওপর বিপদ, যেন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ডায়েরিটা বন্ধ করে টেবিলের মাঝে বই খাতার উপর রাখলাম। দীর্ঘশ্বাস ফেলে নিজের শাড়ির আঁচল ভালো করে নিয়ে পাশের রুমে একবার উকি দিলাম। সেখানেই তীব্র শুয়ে আছে। মানুষটা ওই ঘটনার পর থেকে কোমায় আছে। গত 3 বছর থেকে তাকে লুকিয়ে রেখেছি আমি। সেদিন হসপিটালের আগুন থেকে আমি, পলি, তিহা কোনো রকমে তীব্রকে নিয়ে বেরিয়ে এসেছিলাম। অথচ কম বেশি অনেক লোক জানে আমি, তীব্র, তিহা, আমরা 3 জনই আগুনে পুড়ে ছাই হয়ে গেছি। পলি সবাইকে বলেছে সে কোনোভাবে বের হতে পারলেও বের হতে পারিনি আমরা। সেদিনের পর আমরা শহর ছেড়েছি রাতের অন্ধকারে। আমি আর তিহা তীব্র চিকিৎসা করে যাচ্ছি একদম গোপনে। সেই শহর থেকে অনেক দূরে আছি, যেখানে আমার আর তীব্র শত্রুর অভাব নেই। আজাদ আঙ্কেল ছাড়া সবাই জানে আমরা মারা গেছি, এমনকি তাফিয়া আন্টিও। আমার বাবু পেটে থাকাকালীন সময়ে আজাদ আঙ্কেলই সব টাকা দিতেন। আমি তিহাকে এখানেই একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট করিয়েছি। সবটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে কিচেনের দিকে এগোলাম। পাশের রুম থেকে তিহা তুরকে নিয়ে খেলছে। 2 ফুপি ভাতিজের হাসির খিলখিল ধ্বনিতে পুরো রুম মেতেছে। মেয়েটার বয়স 2 বছর 2.5 মাস। যখন আধো আধো বলিতে তীব্রর মাথার কাছে বসে বাবা বাবা করে,
কিন্তু বাবার কোনো উত্তর পায় না। তখন আমি শুধু অপলকে চেয়ে থাকি। মেয়েটাও হয়েছে, বাবা কথা বলুক না বলুক বাবার বুকের ওপর গিয়ে শুয়ে থাকে প্রায় সময়ই। আমি মুচকি হেসে রান্না বসালাম। রুম থেকে তিহা চেঁচিয়ে বলল, ভাবি, তোমার মেয়েকে কিন্তু মাইর দেবো আমি। দেখো এসে কি করেছে। আমি কপাল কুঁচকালাম। যেমন ফুপি তেমন ভাতিজি, একটাও একটার চেয়ে কম না। চুলার আঁচ কমিয়ে শাড়ির আঁচল কোমরে গুজতে গুজতে বললাম, দুজন কি একটু শান্ত থাকতে পারো না? এত ছোটাছুটি করো কেন তোমরা? রুমে ঢুকেই খেয়াল করলাম পুরো রুম লণ্ডভণ্ড। এক পাশে দুই ফুপি ভাতিজি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আমি পুরো রুমে একবার নজর বুলিয়ে রাগী চোখে তাকালাম দুজনের দিকে। সাথে সাথেই দুজনে কান ধরে একসাথে বলে উঠল। তুলি তুলি। আমি দুজনেরই কান টেনে সামনে এনে বললাম, এগুলো কি করেছো তোমরা? এখন দুজনকে দিয়ে রুম গোছাতে দিব। বলো বলো। দুজনেই ঠোঁট উল্টালো। আমি কান ছেড়ে দিয়ে বললাম, এক্ষুনি গিয়ে গোসল করে আসো। আর তোর আম্মা, আপনি এক্ষুনি গিয়ে ফুপিমণির কাছে গোসল করবেন। একদম কোনো দুষ্টুমি না, মনে থাকবে? তোর মাথা নাড়িয়ে ভাঙা ভাঙা ভাবে বলে। দুজনে নাচতে নাচতে রুম থেকে বের হলো। আমি হেসে ঘরটা কোনো রকমে ফেলে রেখেই কিচেনে ছুটলাম। এই যে আমার সংসার। বিছানায় শায়িত তীব্র, আমার ছোট মেয়ে তুর আর আমার ননদ বোন তিহা। তীব্রর কোমায় থাকাটা কতটা যন্ত্রণাদায়ক তা আমরা জানি, তবে তুর আসার পর সে যন্ত্রণা এখন হাজারো দীর্ঘশ্বাস। তুরের জন্মের আগে দেখতাম প্রায়ই তিহা রাতে না ঘুমিয়ে তীব্রর হাত ধরে বসে কান্না করত, বারংবার ডাকতো। যদি একটা বার তার ভাই তার ডাকে সাড়া দেয়, তখন আমার প্রেগনেন্সির জন্য আমাকে তেমন কাজও করতে দিত না তিহা। সব টুকটাক নিজে করত। আমাদের খাওয়ার খরচ, তীব্র ট্রিটমেন্টের খরচ সবটাই আজাদ আঙ্কেল পাঠাতেন। আমার এখনো মনে আছে আমার ডেলিভারি পেইনের সেই দিন। সন্ধ্যা রাতেই আমার পেইন হচ্ছিল। ফোনের ওপাশে আজাদ আঙ্কেলের অসহায় কান্না। এদিকে কাউকে না পেয়ে তিহা পাগলের মতো কাঁদছিল। সেদিন নিজেকে শক্ত রাখার ভীষণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম। হাজার হলেও এই দিনে মেয়েরা নিজেদের শক্ত রাখতে পারে না। তিহা সেদিন পাগলের মতো ছুটে গিয়েছিল আশেপাশের ফ্ল্যাটে। তারাই আমাকে হসপিটালে নিয়ে গেছিল। আমি তিহাকে আসতে মানা করেছিলাম, তবে হসপিটালে আজাদ আঙ্কেল এসেছিল। সেদিন আমি ভীষণ করে তীব্রর অনুপস্থিতি টের পাচ্ছিলাম। আমার সব স্বপ্ন তো ওনার কোমায় যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছিল। তিহার ট্যুরের জন্য নিজেকে শক্ত করলাম। এখনও নিজেকে শক্তই রেখেছি। অপেক্ষায় আছি কবে আমার তীব্র সেন্স ফিরবে, কবে শত্রুদের এক একটা কিটকে দুনিয়া থেকে সরানো যাবে। সেদিন হসপিটালে লাগা আগুনটা যে স্বাভাবিক কোনো আগুন ছিল না তা আমি বুঝেছিলাম। ওই আগুনটা কেউ ইচ্ছে করে লাগিয়েছিল যাতে করে তীব্র বাঁচতে না পারে। তারা জানতো তীব্র বেঁচে থাকা মানেই তাদের মৃত্যু একটু একটু করে এগোবে। আমি নিজের রান্নায় মন দিয়ে বাঁকা হাসলাম। আজ শুক্রবার, যত দ্রুত সম্ভব রান্না শেষ করে সব গুছিয়ে নিলাম। ততক্ষণে তিহা আর তোর গোসল সেরে বেরিয়ে এসছে। একে অপরের চুল টানছে তো চিমটি কাটছে। আমি দুজনকে ধমকে দিয়ে বললাম, সারাদিন মারামারি কিসের? তোর আসো, তোমাকে জামা পরিয়ে দিই। তোর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দিল। আমি হেসে ওকে কোলে তুলে নিলাম। নিজেদের রুমে এসে ওকে একটা টপ পরিয়ে হাত পায়ে লোশন মাখিয়ে পরপর দুটো চুমু খেলাম গালে। তোর খিলখিল করে হেসে আমার গালেও চুমু দিল। তারপর ছোট ছোট পায়ে রুম থেকে বের হয়ে গেল। আমি ওয়াশরুমে ঢুকলাম। গোসল সেরে এসে নামাজ পড়ে তিহাকে খেতে বসতে বললাম। তিহা আমাকে তুরকে দিয়ে বলল, তুমি ওকে খাইয়ে দাও, আমি ততক্ষণে নামাজ পড়ে আসি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর তুরকে গল্প শুনিয়ে শুনিয়ে খাইয়ে ঘুমো পাড়িয়ে দিলাম। ততক্ষণে তিহাও চলে এসছে। তুরকে শুইয়ে দিয়ে এসে আমি আর তিহাও খেতে বসলাম। তিহা খাওয়ার মাঝে একবার তীব্রর রুমের দিকে তাকিয়ে বলে, আজ ভাইয়া সুস্থ থাকলে তোরকে নিয়ে কত খুশি থাকতো, তাই না ভাবি? আমি জবাব দিলাম না, শুধু খাবারে হাত নাড়াতে লাগলাম। অনেকক্ষণ নীরবতার পর তিহা বলল, আচ্ছা ভাবি, তোমার জানতে ইচ্ছে করে না ভাইয়া তোমাকে এত ভালোবাসার পরও সেদিন বিচ্ছেদ কেন চেয়েছিল? কেন তোমাকে তোমার ফুপির বাড়িতে রেখে একা চলে এসেছিল? আমি চমকে তাকালাম। আনমনে মাথা নাড়িয়ে আস্তে করে বললাম, জানতে তো ভীষণ ইচ্ছে করে তিহা, তবে যে জানাবে সে যে। আমি যদি বলি আমি সবটা জানি? তিহার কথায় যেন আকাশ থেকে পড়লাম। তিহা সব জানে মানে কি জানে? কতটুকু জানে? তিহা হেসে বলে,
তোমাদের বিষয়ে সবটা জানি আমি। জানো, ছোটবেলা থেকে ভাইয়া আমাকে ভীষণ ভালোবাসতো। সবচেয়ে বেশি আদর করতো ভাইয়া। সবার সাথে গম্ভীর হয়ে থাকলেও আমাকে সব সময় আগলে রাখতো, হাসি খুশি থাকতো। ভাইয়া যখন প্রথম প্রণয়ের আভাস পেয়েছিল, তখনও আমাকে এসে আনমনে বলেছিল, জানিস তিহু, আমি না এক সপ্তদর্শী কন্যার প্রেমে পড়েছি। তার প্রেম আমাকে পুড়িয়ে দিচ্ছে ভেতর থেকে। আমার না ভীষণ হাসপাস লাগে রে। আচ্ছা বলতো, এই সপ্তদোষ কন্যার প্রেমে পড়াতে জাতি কি আমাকে মেনে নিবে? আমি শেষের কথায় ফিক করে হেসে দিয়েছিলাম। পরে জেনেছিলাম সেই সপ্তদোষী কন্যা ছিলে তুমি। তোমাকে আমার ভাইয়া ভীষণভাবে ভালোবেসেছিল। যখন তুমি ঘৃণা করতে ভাইয়াকে, তখন ভাইয়া গুমড়ে গুমড়ে মরতো। জানো, ভাইয়ার এক একটা হাঁকার দেখলে আমার ভিতরও কেঁপে উঠত। মনে হতো একটা মানুষ কাউকে এতটাও ভালোবাসতে পারে। পারে। তুমি ঘৃণা করার পরও ভাইয়া তোমাকে নীরবে ভালোবেসে গেছে। শেষে তোমাকে পাওয়ার জন্য কি কি না করলো। তুমি জানতে না, তোমাদের বিয়েটা একটা ডিল ছিল। আসলেই ছিল, কিন্তু ডিলটা শুধু তোমাকে পাওয়ার জন্য করেছিল, ছাড়ার জন্য না। শেষ মুহূর্তে ভাইয়া তোমাকে বাধ্য হয়ে ছেড়েছিল। কেন ছেড়েছিল আর কার সাথে ডিল ছিল, এগুলো আমি জানি। আর ভাইয়া সুস্থ হলেও তুমিও জানতে পারবে। তবে তোমাকে ছেড়ে আমার ভাইয়া ভালো ছিল না। ভাইয়ের চোখ মুখের দিকে তাকানো যেত না। সারাদিন নিজেকে রুমের মধ্যে আটকে রাখতো। অনেক সাহস নিয়ে একদিন ভাইয়ের কাছে বসেছিলাম। ভাইয়া তখনও তোমার ফ্রেমে বাঁধানো ছবি বুকে ঝরিয়ে বসেছিল। খেয়ালই করেনি আমাকে। যখন আমার উপস্থিতি টের পায়, তখন তোমার ছবিটা দূরে সরিয়ে দেয়। আমি যখন তাকে চেপে ধরলাম, তখন তার বাঁধ ভেঙে গেল। আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলো। ছেলেরা কখনো এভাবে কাঁদতে পারে এত সহজে? সেদিন শেখ বাড়ির এক একটা ইট পাথরও যেন কেঁদেছিল। ভাইয়ার হাহাকার দেখে সেদিন আমিও কেঁদেছিলাম। ভাইয়াকে যখন জিজ্ঞেস করেছিলাম, এত ভালোবাসা যখন, তাহলে ছেড়ে কেন দিচ্ছ? তখন ভাইয়া একটাই কথা বলেছিল, ভালোবেসেছি ছাড়ার জন্য না। আমাদের এই সাময়িক বিচ্ছেদই আমাদের আজীবন একসাথে থাকার কারণ হবে। খাবার প্লেটেই বোধহয় দুজনের চোখের পানি টপ টপ করে পড়লো। দুজনের কারোরই গলা দিয়ে খাবার আর নামলো না। আমি জানি সেদিনের সেই সাময়িক বিচ্ছেদটা কি কারণে ছিল, তবে তা আমি তীব্রর মুখেই শুনবো। তিহা হাত ধুয়ে উঠে চলে যায়। আমি নিজেও সব খাবার তুলে রেখে নিজের রুমে আসলাম। মেয়েটাকে বুকে আঁকড়ে নিয়ে শুয়ে থাকলাম। চোখের কোণ দিয়ে আপনা আপনি পানি পড়ছিল। চোখ বন্ধ করেই তা অনুভব করতে থাকলাম। মোছার প্রয়োজনও মনে করলাম না। চুপচাপ ওভাবেই শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। রাত 10টার দিকে আমি তুরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর তিহা পাশের রুমে পড়ছে। আমি তিহা তুর একসাথেই ঘুমাই। এত বড় বেড, তারপরেও তুর হওয়ার পর থেকেই জ্বালাতো রাতে। এজন্য তিহা আমার সাথেই ঘুমাতো। এত এত স্ট্রাগলের মধ্যে সবচেয়ে প্রাপ্তি ছিল তিহা আর তুর। তিহা কোনো অভিযোগ ছাড়াই থেকে গেছে আমাদের সাথে। আমার সাথে জেগে জেগে কত রাত তুরকে নিয়ে থেকেছে। আমি মুচকি হাসলাম। তুরকে ঘুম পাড়াতে গিয়ে আমার নিজেরও চোখ লেগে এসেছিল। এমন সময় কাঁচ ভাঙার শব্দে চমকে উঠলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই ঠিকঠাক। উঠে তিহার পড়ার রুমে উকি দিতে যাব, তখনও নিজেই উঠে এসছে। আমাকে বলল, ভাবি শব্দ পেয়েছো? হ্যাঁ পেলাম তো। তুমি কি কাঁচ ভেঙেছো? না তো। রান্নাঘরে কি বিড়াল ঢুকলো নাকি? চলো তো দেখি। দুজনেই রান্নাঘরে এসে দেখলাম সব ঠিকঠাক। মুহূর্তেই তীব্রর রুমে ছুটে আসলাম দুজনেই। ওর রুমের মেঝেতে গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। দুজনেই অবাক চোখে একবার সেদিকে তাকিয়ে আর একবার তীব্রর দিকে তাকালাম। তীব্র জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিহা দ্রুত তীব্রর কাছে বসলো। বারবার তীব্রর গালে হাত দিয়ে চাপড় দিয়ে ডাকছে। আমি ছুটে রুমে এসে ডক্টর আঙ্কেলকে কল করলাম। আঙ্কেলের আস্তে আস্তে বেশি না 5 মিনিট লাগবে। তার বাসা কাছেই। আমি আর তিহা তীব্রকে স্বাভাবিক করার চেষ্টা করতে করতেই ডক্টর আঙ্কেল আসলেন। উনি দ্রুত তীব্রকে চেক করে ইঞ্জেকশন পুশ করে দিলেন। আমাদের দিকে তাকিয়ে হেসে বললেন, আল্লাহর শুক্রিয়া আদায় করো, তীব্র রেসপন্স করছে। কালকের মধ্যে মোটামুটি ওর প্রতিটি অঙ্গই রেসপন্স করা শুরু করবে। আলহামদুলিল্লাহ, তীব্র এখন সুস্থ হয়ে যাবে। আঙ্কেলের কথার কি উত্তর দিব সত্যি বুঝলাম না। চোখ পিটপিট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বসে পড়লাম ফ্লোরে। তিহা ততক্ষণে তীব্রকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। আজ হয়তো আমাদের খুশির দিন, খুশির সময়। তীব্রর সেন্স ফিরতেই তিহা তো তার ভাইকে জড়িয়ে ধরেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি তুরকে বুকে আগলে নিয়ে তখন রুমের এক কোণে গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছি।
তোর ভদ্র মেয়ের মতো আমার বুকে মাথা দিয়ে তাকিয়ে আছে নিজের বাবা আর ফুপির দিকে। তিহার কান্নায় তীব্র তাকে থামানোর চেষ্টা করে। বার কয়েক আমাকে আর আমার কোলে তুরের দিকে সে তাকিয়েছে। তিহার কান্না কিছুটা থামতেই তীব্র আমার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। আমি তখন নিজের কান্না আটকাতে ব্যস্ত। এই লোকটার সামনে আমি একটুও কাঁদবো না, পাষাণ লোক। তীব্র কাঁপা কাঁপা গলায় বলে, প্রাণ এখানে কেন তিহু? প্রাণের কোলে ওটা কে? আর এটা কোন জায়গা? তিহা কোনো কথার উত্তর না দিয়ে আমার কোল থেকে তুরকে নিয়ে আমার হাত টেনে এগিয়ে আসে। মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলে, তোমার মেয়ে ভাইয়া। তীব্র চমকায়, ভ্রু কুচকে মুখ গম্ভীর করে। তিহা ধীরে ধীরে তাকে গত 3 বছরের সবটাই বলে। তীব্র অবাক হয়ে বলে, আমি কোমায় ছিলাম, 3 বছর কেটে গেছে। তিহা ঠোঁট চেপে কান্না করতে করতে মাথা নাড়ায়। তীব্র তুরের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়। একবার আমার আর একবার তিহার দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে বলে, আমার মেয়ে? হুট করেই তুরকে জড়িয়ে ধরে, চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়ায়। তুর শুধু তাকিয়ে আছে নিজের বাবার মুখ পানে। তীব্রর চোখে মুখে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের মেয়েকে। ভাঙা ভাঙা ভাবে বলে, জীবন থেকে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমি হারিয়ে ফেলেছি মা। কতগুলো দিন আমি তোমার পাশে ছিলাম না। তোর নিজেও বাবার কোলের মধ্যে গুটিসুটি মেরে আছে। অনেকটা সময় পর তোর মাথা তুলে তাকায় নিজের বাবার দিকে। ছোট ছোট হাতে তীব্র চোখ মুছে ভাঙা ভাঙা ভাবে বলে, তীব্র ফিস করে হেসে বলে, আচ্ছা মা, আমি আর কাঁদবো না। আমি আর টিহা শুধু দেখলাম দুজনের কাণ্ড। এরপর পুরোটা সময় তীব্র তুরকে নিয়েই কাটালো। কেটেছে বেশ কয়েকদিন। তীব্র এখন সুস্থ, তবে এর মধ্যে আমাদের কথা হয়নি তেমন একটা। তীব্র সারাটা দিন তুরকে নিয়েই ব্যস্ত থাকে, আর তুরও তার বাবার সাথে খুশি খুব। আমি নিজে থেকে তীব্রর সাথে ওভাবে কথা বলিনি। কাটুক 3 বছর। আমার অভিমান এখনো আছে, কেন সেদিন সে আমাকে ছেড়ে গেছিল। কিচেনে এসে সব গুছিয়ে রাখছিলাম আর এসব ভাবছিলাম, তখন পেছন থেকে কারোর কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম তীব্র দাঁড়িয়ে আছে। আমি চোখ পিটপিট করে তাকাতেই তীব্র ছোট্ট করে বলল, কফি নিয়ে আসো তো একটু। আমি মাথা নাড়িয়ে মুখ ঘুরিয়ে নিলাম। এখন রাত বাজে 11টা। একটু আগেই তুরকে ঘুম পাড়িয়ে এসে খেয়ে নিয়েছি, তাই কিচেনে সব গুছিয়ে রাখছিলাম। তীব্রর কথা শুনে কফি বানিয়ে নিয়ে আসলাম রুমে। রুমে কোথাও তাকে না দেখে ছোট্ট ব্যালকনিতে উকি মারলাম। ওখানে তীব্রকে দেখে সরাসরি ওখানেই ঢুকলাম। নিচু স্বরে বললাম, আপনার কফি। তীব্র চোখ ফিরে তাকায় আমার দিকে। তার দিকে না তাকিয়েও বলতে পারি সে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথা নিচু রেখেই দৃষ্টি এদিক ওদিক করে কোনো রকমে কফি হাতে ধরিয়ে দিয়ে উল্টো পথে বের হয়ে আসতে নিলে উনি গম্ভীর কণ্ঠে বললেন, তোমার সাথে কিছু কথা ছিল। আমি ফাঁকা ঢোক গিলাম, হাতের তালুতে হাত ঘষতে থাকলাম। একবার রুমে উকি দিয়ে তুরকে দেখে নিয়ে পিছু ফিরে তাকালাম তীব্রর দিকে। তীব্রর দৃষ্টি তখনও আমার দিকে। আমি ভরকে গেলাম, দৃষ্টি এদিক ওদিক করে এগোলাম তীব্রর কাছে। তীব্র কতক্ষণ চুপ থেকে হুট করেই বলল, আমি তোমাকে ছেড়ে আসার পরও আমাকে এত ভালোবাসতে কেন? তুমি তো পারলেই সেদিন আমাকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারতে, তাহলে আগলে রাখলে কেন? আমি হাসলাম ওনার দিকে তাকিয়ে। চোখে চোখ রেখে বললাম, ভালোবাসি তাই আগলে রেখেছি। কতটা ভালোবাসি তা বোধহয় আপনার অজানা নয়। তীব্র আর কিছু বলে না, চুপ করে কফিতে চুমুক দেয়। কতক্ষণ দুজনে নীরবতা নিয়ে দাঁড়িয়ে রইলাম। তীব্র কিছু বলছে না বলে আমি দীর্ঘশ্বাস ফেলে চলে আসতে নিলে উনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি তোমাকে ভালোবাসি প্রাণ। শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। কেঁপে উঠলাম। মুহূর্তেই অজানা এক অনুভূতিতে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি জানতাম সে আমাকে ভালোবাসে, তবে তার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করেছি কতগুলো দিন। আজ সব শেষে তার মুখ থেকে শুনলাম। তীব্র ফের কাঁপা কাঁপা গলায় বলল, সেদিন আমার কাছে কোনো উপায় ছিল না। সেদিনে সেই সাময়িক বিচ্ছেদটুকু না হলে আমি তোমাকে হারিয়ে ফেলতাম আমাদের তুরকে। তোমার বাবা মায়ের খুনি আরামে ঘুরে বেড়াতো। তবুও ভীষণ দেরি হয়ে গেছে। 3টা বছর ওরা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। আমি দ্রুত পায়ে তার কাছে এগোলাম। ওনার কাছ ঘেঁষে দাঁড়িয়ে টি শার্ট আঁকড়ে ধরে বললাম, আপনি জানেন আমার বাবা মায়ের খুনিকে? আর আর আপনি কেন বললেন তোরকে হারিয়ে ফেলতাম? আপনি জানেন আমি? তীব্র আমাকে আঁকড়ে ধরলেন, স্মিত হেসে বললেন, জানতাম। তোমার মনে আছে নানু বাড়ির সেই দুর্ঘটনা?
সেদিন যা ছিল তা অনিচ্ছেই ছিল না, বরং যা ঘটেছিল পুরোটাই আমার ইচ্ছেতে। তোমাকে দেওয়া থাপ্পড়টা অনাকাঙ্ক্ষিত হলেও বাকি সবটাই ছিল ইচ্ছাকৃত। আমি জানতাম এমন দিন আসবে যেদিন তোমার আমার বিচ্ছেদের কথা উঠবে। আমি তোমাকে নিজের করে রাখার জন্য সব করতে পারি, কিন্তু তুমি ভুল বুঝে কষ্ট পাও এটা চাইনি। সেদিন তোমার আমার বিচ্ছেদ হওয়ার কথা ছিল না, তবে আমি বাধ্য ছিলাম সেদিন। বিশ্বাস করো, এতটুকু ভালো ছিলাম না আমি, একটুও না। ওনার বুকে মাথা রেখে আছি, অভিমানগুলো সব জল হয়ে গড়িয়ে পড়ছে। তীব্র শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি তীব্রর বুকে মুখ গুজে দিয়ে বললাম, আমাকে সবটা বলবেন না? বলবো। কাল আমরা ফিরে যাব আমাদের বাড়িতে, যা হওয়ার সেখানেই হবে। তুমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত থেকো। আমি শক্ত করে তীব্রর টি শার্ট আঁকড়ে ধরলাম। ভয় পাচ্ছি কাল কি হবে। তীব্রকে দেখে আবার সবার রিয়াকশনই বা কেমন হবে। আমার ভাবনার মাঝেই তীব্র বললেন, আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছো প্রাণ। আমি ভ্রু কুচকে তার দিকে তাকাতেই দেখলাম মুখে দুষ্টু হাসি। আমি ওনার বুকে কিল মেরে মুখ গুজে রইলাম। সারা রাত দুজনে গল্প করেই কাটালাম। আকাশে চিকন একটা চাঁদ আর তার পাশের তারাগুলোও যেন মন দিয়ে আমাদের শুনছে। এতগুলো দিনের অপেক্ষার পর দুজনের জীবনে প্রেম আবার আসছে, আবার দুজনে পরিপূর্ণ হচ্ছি। আমাদের সুখের সময়টুকুর সাক্ষী হয়ে থাকুক এই অন্ধকার রাত, অন্ধকার শহর। অনেকগুলো দিন পর আমরা আবারও তীব্রর বাড়িতে ফিরছি। বাড়ির বাইরে গাড়ি থামাতেই বেশ অবাক হলাম। সবকিছুই কেমন যেন বদলে গেছে। তীব্র দীর্ঘশ্বাস ফেলে টুরকে কোলে নিয়ে আর এক হাতে আমার হাত শক্ত করে ধরল। তিহা, আমি আর তীব্র বাড়ির দিকে এগোলাম। তীব্র নিজেই কলিং বেল চাপল। দরজা খুলে দিলেন আজাদ আঙ্কেল। চোখের সামনে আমাদের দেখে বেশ অবাক হলেন। অবাক চোখে শুধু চেয়ে রইলেন অনেকক্ষণ। এরপর টুরকে কোলে নিয়ে আদর করে তিহার কাছে দিয়ে তীব্রকে জড়িয়ে ধরলেন। বাবা ছেলের বেশ অনেকক্ষণ সময় কাটল। তাফিয়া আন্টি তীব্রকে দেখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন, চমকে গেলেন ভীষণ। আন্টি তীব্র আর তিহাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিলেন। আমার আর টুরের দিকে তাকালেনও না। কান্নাকাটি শেষে বরাবরের মতোই আন্টি আমাকে দোষ দিয়ে বললেন, তুমি আমার ছেলে মেয়েকে লুকাইয়া রাখছিলে তাই না? আমাদের বলছো ওরা মারা গেছে, আর তুমি তলে তলে এইসব করে রাখছো। আঙ্কেল বিরক্ত হয়ে ধমকে থামিয়ে দিলেও আন্টি থামলেন না। একে একে কিছু মুহূর্তের মধ্যেই ছড়িয়ে গেল তীব্র বেঁচে আছে। আমার ফুপিরা সবাই হাজির হলেন। কারোর মুখে আতঙ্ক তো কারোর মুখে খুশি। ফারদিন ভাইকে দেখে তীব্র বাঁকা হেসে বললেন, কি খবর বড় ভাই? আপনার সাথে সাক্ষাৎকারের জন্যই আমি অপেক্ষায় ছিলাম। আসেন আসেন, বসেন। ফারদিন ভাই ফাঁকা ঢোক গিললেন। আমাদের তিনজনের দিকে পিটপিট করে তাকিয়ে বললেন, তো তোরা সবাই বেঁচে আছিস? তীব্র বিনিময়ে হাসলো। ফুপি আমার কাছে আসতে নিলে তীব্র আটকায়, আমাকে সরিয়ে বলে, আরে এত তারা কিসের আন্টি, একটু সবুর করেন। এত কষ্ট করে আপনাদের জানালাম আমার বেঁচে থাকার খবরটা, এত কষ্ট করে এখানে আনালাম, আর এখন সব কিছু না শুনেই আমার বউ বাচ্চার দিকে হাত বাড়াচ্ছেন। ফুপি দাঁতে দাঁত চেপে বললেন, তীব্র প্রাণেশা শুধু তোমার বউ না, আমার ভাইয়েরও মেয়ে। হ্যাঁ, সেই ভাইয়ের মেয়ে যাকে আপনি আর আপনার স্বামী মিলে গত 22 বছর আগে খুন করেছিলেন, তাই না? আমি যেন আকাশ থেকে পড়লাম। অবাক চোখে চেয়ে রইলাম তীব্রর মুখের দিকে। ফুপি থতমত খেয়ে আমতামতা করে বললেন, তীব্র, এতদিন পর নাটক করে এসে এখন একদম মিথ্যা বলবা না। প্রুফ ছাড়া তাসজিদ শেখ তীব্র কিছু বলে না। আর সত্যটা আপনিও জানেন, আমিও জানি। 3 বছর আগে এই সত্যর বিনিময়েই আপনি আমার হাতে প্রাণকে তুলে দিয়েছিলেন। আমাদের মধ্যে ডিল ছিল, আপনি আমার আর প্রাণেশার বিয়েতে রাজি হবেন। বিনিময়ে আমি এই সত্য আপনার সামনেই পুড়িয়ে ফেলব। সেদিন আমি আপনার সামনে আপনার এই স্বীকার করা কর্মকাণ্ডের ভিডিও ডকুমেন্ট ডিলিট করে দিলেও ওগুলোর অরিজিনাল কপি ছিল অন্য জায়গায়। এটা আপনি জানতে পেরেছিলেন বলেই তো সেদিন সমুদ্রের প্রাণেশাকে অ্যাটাক করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমার লোকের জন্য তা পারেননি। তাই তো মিসেস পলক আহমেদ। আমি শুধু অবাকের ওপর অবাক। কি হচ্ছে, কোথা থেকে কি হয়েছে তার কিছুই আমার মাথায় যাচ্ছে না। সমুদ্রে সেদিন কি হয়েছিল? ফুপি চেঁচিয়ে উঠলেন, চেঁচামেচি শুরু হয়ে গেল। ফুপি এগোতে নিলে কোথা থেকে দুজন মহিলা এসে ফুপির হাত চেপে ধরলো। ফুপা আর ফারদিন তাদের আটকাতে আসলে দুজন লম্বা দানবের মতো শরীর নিয়ে আটকে ধরলেন তাদের। পলি ভয়ে আমাকে আঁকড়ে ধরলো। আমি ওকে শান্ত করতেই তীব্র একটা লোককে কিছু নির্দেশ করলেন। তারা ওপরে গিয়ে একটা ল্যাপটপ আর পেন ড্রাইভ আনতেই তীব্র তা প্লে করলেন। সেখানে ফুপির নিজের মুখের স্বীকারোক্তি আর ক্ষোভ দেখে আমি
ভারসাম্য হারালাম। সবাই চুপ হয়ে যায়, আমি শুধু তীব্রর মুখের দিকে তাকালাম। আমার সব প্রশ্ন বুঝতে পেরে বোধহয় উনি মুখ খুললেন। তোমার যখন জন্ম হয় তখন তোমার বাবার বিরাট লাভ চলছিল। দেখতে দেখতেই তোমার বাবা যেন এক লাফে ব্যবসায় শিখরে পৌঁছে যাচ্ছে, কিন্তু তখন তোমার ফুপার ব্যবসার হাল ছিল খুবই খারাপ। রাস্তায় বসার মতো অবস্থা হলে তোমার বাবার কাছে হাত পাতে। তোমার ফুপার অবৈধ ব্যবসায়ের কথা তোমার বাবা জানতো বলে তাদের মুখের উপরই সাহায্যের জন্য না করে দেয়। তখন তারা লোভে ক্ষোভে জিদে তোমার বাবা মাকে মেরে ফেলে। তোমার বাবা মা বোধহয় বুঝেছিল এমন কিছু হতে পারে, তাই তাদের সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছিল। তোমার 18 না হওয়া পর্যন্ত তারা কোনো সম্পত্তি পাবে না। কাগজে কলমে সে সম্পত্তি পাওয়ার জন্যই তোমাকে তারা লালন পালন করে। ফারদিনের সাথেও বিয়েও দিতে চায়, তবে তোমার বয়স 18 হওয়ার পরপরই তোমার থেকে সাইন কিভাবে নিবে এটা প্ল্যান করতে থাকে। ততদিনে তুমি জড়িয়ে পড়েছো আমার সাথে। তারা তোমাকে মেরে ফেলার প্ল্যান করলেও আমার জন্য পারতো না। ফারদিনের সাথে আমার শত্রুতার জন্য সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আমি সব ডকুমেন্ট ধীরে ধীরে জোগাড় করলাম। ততদিনে তোমার কাছে আমার পরিচয় শুধুই ধর্ষক। আমি জানতাম তুমি এমনিতে আমাকে বিয়ে করতে রাজি হবে না, তাই তোমার ফুপিকে ব্ল্যাকমেইল করেই এক প্রকার ডিল করে বিয়েটা করি। এরপর ধীরে ধীরে সব ঠিক হলেও তোমার ফুপা খোঁজ পেয়ে যায় আমার কাছে। তাদের বিরুদ্ধে সকল প্রুফ আছেই। তারা টার্গেট করে আমাকে। তাদের মূল লক্ষ্য তোমাকে মারা ছিল না। আমি তোমাকে ওই বাড়িতে দিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, কারণ আমার মা তখন তোমার ফুপির কথায় কথা মিলাচ্ছিল। তোমার থেকে নিজেকে দূরে না সরানো পর্যন্ত আমি ওদের শাস্তি দিতে পারতাম না। ফারদিন যে তার নেশায় তখন অন্ধ, তোমাকে পাওয়াটাই তার নেশা ছিল। তোমার যে কোনো ক্ষতি হতে দেবে না তা আমি ভালোভাবেই জানতাম। সেদিন রাতে আমি জেনেছিলাম যে তুমি প্রেগনেন্ট। ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে নিয়ে যাব আর একেবারে এদেরকে পুলিশের কাছে দিব। তবে ফিরে আসার আগেই পেছন থেকে পলক আঙ্কেলই আমাকে মেরে ফেলার জন্য গুলি করেছিল। সম্ভবত হসপিটালের আগুনটাও আঙ্কেল আর আন্টি মিলে লাগিয়েছিল। আমি ধপ করে বসে পড়লাম। ফুপা তাফিয়া আন্টি মাথা নিচু করে বসেছিল। ফারদিন ভাই বেশ অবাক হয়েছে। পলি কাঁদছে। আমি ভুলেই গেছি কি থেকে কি হলো। আমি চুপচাপ ওভাবেই বসে রইলাম। তীব্র তাফিয়া আন্টির কাছে এগিয়ে গিয়ে বলল, আম্মু তোমার প্রাণপ্রিয় ভাইয়ের মেয়েও কিন্তু আমাকে মারতে চেয়েছিল। আন্টি অবাক হয়ে তাকালেন। যার জন্য তিনি আমাকে পছন্দ করেন না সেই মেয়েই তীব্রকে মারতে চেয়েছিল, বিষয়টা তিনি হজম করতে পারলেন না। তীব্র হেসে বলল, তানহা সেদিন অপমান হজম করতে পারেনি, প্রাণেশার কাছে হারবে না বলে আমাকেই মেরে ফেলতে চেয়েছিল। আন্টি অপরাধী চোখে তাকিয়ে রইলেন। মাথা ঘুরে আসলো। ছোট থেকে যাদের কাছে বড় হলাম তারাই আমার বাবা মায়ের খুনি। বিষয়টা হজম করতে ভীষণ কষ্ট হলো। দুর্বল শরীরে এত কিছু নিতে না পেরে জ্ঞান হারালাম। সবাইকে পুলিশ নিয়ে গেছে। তীব্রর যা ক্ষমতা তাতে ওনারা যে এত সহজে মুক্তি পাবে না তা আমি জানি। চোখের ওপর হাত রেখে শুয়েছিলাম। তুরকে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে রুমে ঢুকলো তীব্র। তুরকে শুয়ে দিয়ে আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, খারাপ লাগছে খুব? বিষণ্ণ গলায় বললাম, আমার ভীষণ কষ্ট হচ্ছে তীব্র। আপন মানুষগুলো এমন হয় কেন? আমাকে ছোটবেলাতেই এতিম করে দিয়ে তারা কি সুখ পেল? তীব্র তুরের দিকে একবার তাকিয়ে আমাকে হালকা করে সরিয়ে দিয়ে পাশে শুয়ে পড়ল। নিজের সাথে আঁকড়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে চুমু খেলো। তারপর কণ্ঠস্বর ধীর করে বলল, লোভ খুব খারাপ জিনিস প্রাণ। যাকে একবার পেয়ে বসে সে ঠিক ভুলের পার্থক্য বোঝে না। খারাপ অতীতকে অতীতে রেখে দাও। আমরা নতুন করে সব শুরু করব, নতুন করে শুধু নিজেদের জন্য, আমাদের তুরের জন্য বাঁচব। কোনো খারাপ অতীতকে আর আসতে দেব না বর্তমানে। আজীবন দুজনে এভাবেই থাকবো। তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বিড়বিড় করে বললাম, অতীত তবে অতীতেই থাক। হয়তো অতীতের ব্যথাগুলো ভুলতে কষ্ট হবে, তবে সময় নিলেও আমি ভুলে যাব সব। আমি আজীবন এই তীব্র প্রেমের নেশায় ডুবে থাকব। আজীবন এই তীব্র প্রেমের নেশাতেই পড়তে চাই। ভালোবাসি তীব্র। তীব্র কপালে ছোট্ট করে চুমু দিয়ে বলল, ভীষণ রকম ভালোবাসি প্রাণ।